কৃষি ডিপ্লোমা কোর্সের দ্বিতীয় পর্বের সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা রসায়ন ক্লাস উপভোগ করলে। আমরা এখন ফিরে এসেছি জীববিজ্ঞান 2 ক্লাসের তোমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, নবম অধ্যায়ের উদ্ভিদ টিস্যু কালচার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যেই 8টি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের জীববিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমি যে জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করেছিলাম, সেই জীব প্রযুক্তি আমাদের কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে উদ্ভিদের টিস্যু কালচার। আজকে তোমাদের সাথে আমি আলোচনা আছি ডক্টর শেখ মোহাম্মদ রুহুল আমিন, মুখ্য প্রশিক্ষক, এটিআই খাদিমনগর, সিলেট। আজকে আমাদের আলোচনার বিষয় উদ্ভিদের টিস্যু কালচার। টিস্যু শব্দ আমরা জানি যে অনেকগুলি একই ধরনের কোষ যখন এক ধরনের কাজ করে তাদেরকে আমরা সামান্যতভাবে টিস্যু বলি। আর কালচার শব্দটার অর্থ হচ্ছে আমরা আবাদ বা কোনো কাজ করা। সুতরাং টিস্যু কালচার শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে টিস্যুকে নিয়ে আবাদ বা কালচার করা। আমরা সংজ্ঞা হিসেবে যদি দেখি তাহলে দেখব উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে, যেমন শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা ইত্যাদি, বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় পুষ্টি মাধ্যমে আবাদ করে পূর্ণাঙ্গ চারা উদ্ভিদ সৃষ্টি করাকেই উদ্ভিদের টিস্যু কালচার বলে। আমরা এই টিস্যু কালচার নিয়ে যারা কাজ করেছেন তার মধ্যে সর্বপ্রথম জার্মান উদ্ভিদ বিজ্ঞানী গোটিলাভ হেবারল্যান্ড 1920 সালে প্রথমে টিস্যুকে সফলভাবে তিনি এই গবেষণা সফল হন। তাই হেবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। এই টিস্যু কালচার করতে যে যে বিষয়গুলো আমাদের একটু জানা দরকার, তার মধ্যে একটি টার্ম হচ্ছে টোটিপটেন্সি। টোটিপটেন্সি কি? উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাকেই টোটিপটেন্সি বলে। আমরা যে অঙ্গগুলো ব্যবহার করব, সেটা কাণ্ডের পর্ব হতে পারে, পর্বমধ্য হতে পারে, শীর্ষ মুকুল হতে পারে, পার্শ্ব মুকুল হতে পারে, পাতা বা পাতার অংশ হতে পারে, পরাগরেণু হতে পারে, পুষ্প মুকুল হতে পারে, মঞ্জরি হতে পারে, ভ্রূণ হতে পারে, ডিম্বাণু হতে পারে, যেগুলো দিয়ে আমরা যাদের পরবর্তী কোষ বিভাজনের সক্ষমতা আছে তাদেরকে আমরা মূলত টোটিপটেন্সি বলছি। এরপর আমরা এই টোটিপটেন্সি যে জিনিসটা নিয়ে আমরা টিস্যু কালচার করব, তার আরেকটি নাম আছে, সেই নামটি হচ্ছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট যদি আমরা সংজ্ঞা আকারে বলি তাহলে টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদ থেকে যে অংশ পৃথক করে নেওয়া হবে তাকে আমরা মূলত এক্সপ্ল্যান্ট বলব। আরেকটি টার্ম আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যালাজ। আমরা যে এক্সপ্ল্যান্ট ব্যবহার করার পর আবাদ মাধ্যমে দিলে সে আবাদ মাধ্যমে সে কোষ বিভাজনের মাধ্যমে যে অংশ তৈরি করবে সেই অংশকে আমরা বলছি ক্যালাস কলা। আমরা জানলাম বিভিন্ন টিস্যু কালচার সংক্রান্ত টার্ম। এখন আমরা এই টিস্যু কালচার কেন করব, কি প্রয়োজনে আমাদের এই টিস্যু কালচার এত গুরুত্বপূর্ণ, আমরা যদি দেখি তাহলে দেখব যে আমরা এই টিস্যু কালচারের মাধ্যমে খুবই স্বল্প সময়ে অল্প জায়গায় দ্রুত অধিক চারা উৎপাদন করতে পারি। উৎপন্ন যে চারাটা হবে সেটা অবিকল মাতৃ উদ্ভিদের মতোই হবে, মাতৃ গুণাগুণ থাকবে। ফলে আমরা যে সমস্ত উদ্ভিদ ভালো ভালো জাত, সেই জাতের হুবহু মাতৃগুণ সম্পন্ন আমরা উদ্ভিদ এখান থেকে আমরা সহজে পেতে পারি। সুস্থ সবল এবং নিরোগ চারা আমরা পেতে পারবো। যে সমস্ত উদ্ভিদ ঋতুভিত্তিক চারা উৎপাদনের বাধ্যবাধকতা থেকে মুক্ত, মানে
যে ফসলগুলো ঋতুভিত্তিক হয়, মৌসুম ভিত্তিক হয়, সেগুলোকে আমরা চারা উৎপাদন সারা বছরই করতে পারি। সঠিক বীজ সংগ্রহ মজুত করার সমস্যা যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আছে, সেগুলো কিন্তু আমরা সরাসরি টিস্যু কালচারের মাধ্যমে সেই বীজগুলোর থেকে আমরা চারা উৎপাদন করতে পারি। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এই পরিবেশের ভারসাম্যহীনতার কারণে অনেক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে, যা সংরক্ষণ করা যাচ্ছে না, যা সহজে আমরা এই টিস্যু কালচারের মাধ্যমে সংরক্ষণ করতে পারি। তবে এই টিস্যু কালচারের কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি? সেটা হচ্ছে কিছু মূল্যবান যন্ত্রপাতি অবশ্যই এখানে প্রয়োজন হয়। একটি জীবাণুমুক্ত পরিবেশ প্রয়োজন হয়, দক্ষ কিছু জনবল প্রয়োজন হয়, কারণ এটা একটি বিশেষ ধরনের একটি টেকনোলজি বা প্রযুক্তি। এখানে সবচেয়ে যে বড় জিনিস সেটা হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে আমরা যা উৎপাদন করি তা কিন্তু মাত্র গুণাগুণ সম্পন্ন, ফলে এখানে নতুন জাত উৎপন্ন হয় না। আর নতুন জাত না উৎপন্ন হলে তারা কিন্তু একটু কম শক্তিশালী হয় এবং সে সময় উদ্ভিদকালের দীর্ঘস্থায়ী হয় কম। ফলে যদিও কিছু অসুবিধা আছে, কিন্তু আমাদের সুবিধা বেশি, তাই আমরা টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু আমরা কাজ করি। এরপর আমরা দেখব টিস্যু কালচারের প্রকারভেদ। মূলত আমরা যে সমস্ত অঙ্গ নিয়ে উদ্ভিদের টিস্যু কালচারগুলো করি, আমরা ছবিতে দেখতে পাচ্ছ, সেই অঙ্গগুলোর নামেই কিন্তু এই টিস্যু কালচারের নাম। যেমন আমরা কাক্ষিক মুকুল দিয়ে যদি আমরা টিস্যু কালচার করি তাহলে সেটা কক্ষ মুকুল কালচার। আমরা যদি শীর্ষ মুকুল দিয়ে কাজ করি তাহলে সেটাকে আমরা বলি মেরিস্টেম কালচার। আমরা যদি শস্য দিয়ে কার্নেল দিয়ে কোনো কালচার করি তাকে বলি শস্য কালচার। আমরা যদি ক্যালাস টিস্যু যেটা উৎপাদন হয় তার থেকে যদি আবার পুনরায় উদ্ভিদ উৎপন্ন চারা উৎপাদন করি তাকে বলি ক্যালাস কালচার। আমরা যদি এদের ভ্রূণ নিয়ে যদি কালচার করি, যদি উৎপাদন করি তাহলে তাকে বলি ভ্রূণ কালচার। আমরা যদি পুরো পরাগধানী থেকে পরাগ রেণু নিয়ে কালচার করি তাহলে সেটাকে আমরা পরাগধানী বা পরাগ রেণু কালচার করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কালচারের নাম অনুসারে আমাদের টিস্যু কালচার হচ্ছে 6 ধরনের। আমরা এখন দেখব টিস্যু কালচার পদ্ধতি মূলত আমরা কিভাবে করি। আমরা টিস্যু কালচারের পর্যায়ক্রমে আমরা কাজগুলো দেখি। মূলত 8টি পর্যায় অনুসরণ করে আমরা টিস্যু কালচার কার্যক্রম করি। তার মধ্যে সবচেয়ে প্রথম যে পর্যায় সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট নির্বাচন। আমরা একটু আগে বলেছি এক্সপ্ল্যান্ট উদ্ভিদের সেই অংশ যার থেকে আমরা পরবর্তীতে বিভাজন করে আমরা নতুন নতুন চারা উৎপাদন করব। সেই এক্সপ্ল্যান্টকে আমরা তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা যখন বাছাই করব তার উন্নত গুণসম্পন্ন হতে হবে, সতেজ হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে, রোগমুক্ত হতে হবে। এই ধরনের উদ্ভিদ থেকে আমরা উদ্ভিদের অংশ বা এক্সপ্ল্যান্ট আমরা নির্বাচন করব। নির্বাচিত মাতৃ উদ্ভিদ থেকে আমরা যখন সংগ্রহ করব তখন আমাদের ধারালো ছুরি দিয়ে এক্সপ্ল্যান্টটাকে কেটে নেব। তারপর আমরা পুষ্টির মাধ্যমে তাকে স্থানান্তর, এর আগে এক্সপ্ল্যান্টকে আমরা জীবাণুমুক্ত করব। সেই জীবাণুমুক্ত করার জন্য আমরা কি কি ব্যবহার করি? কখনো সোডিয়াম হাইপোক্লোরাইড, কখনো মার্কিউরি ক্লোরাইড, কখনো হাইড্রোজেন পারঅক্সাইড, কখনো ব্রোমিন পানি, কখনো 70% অ্যালকোহল। এই বিভিন্ন জিনিস দিয়ে তার পৃষ্ঠদেশ আমরা মুছে ফেলি তুলা দিয়ে। তারপর আমরা তাকে নির্জীব করে তাকে আমরা মূলত ব্যবহার করি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা সে নির্জীব করছে ল্যাবরেটরিতে, কিভাবে আমরা সে আবাদ মাধ্যমে আমরা এক্সপ্ল্যান্টগুলোকে ব্যবহার করছি। এরপর পরবর্তী যে ধাপটি সেটি হচ্ছে আবাদ মাধ্যম তৈরি। এই আবাদ মাধ্যমে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই টিস্যু কালচার। কারণ এরই মাধ্যমে আমরা টিস্যুকে নতুন চারায় নিয়ে যাব। সেক্ষেত্রে এই টিস্যু কালচারের সফলতা অনেক অংশে নির্ভর করে এই পুষ্টিমানের উপর। টিস্যু কালচারের জন্য কোনো একক পুষ্টির মাধ্যম নেই, অনেক ধরনের পুষ্টির মাধ্যমে অনেকগুলো পুষ্টি একত্রে মিলিত করে সেই মিডিয়াতে মূলত আমরা এই এক্সপ্ল্যান্টকে স্থাপন করি, যেখান থেকে আমাদের নতুন নতুন চারা উৎপন্ন হয়। আমরা সেই মিডিয়ার ক্ষেত্রে সবচেয়ে আমাদের জনপ্রিয়
যে মিডিয়াটা আমরা ব্যবহার করি তাকে বলা হয় এমএস মিডিয়া। তার মানে হচ্ছে মোনাসি জানেস্কু। তিনি 1962 সালে প্রথম এই মিডিয়া সফলভাবে তৈরি করেছিলেন এবং এটাকেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডিয়া হিসেবে আমরা মূলত ব্যবহার করে থাকি। এছাড়া আমরা গামবার্গ এর মিডিয়া ব্যবহার করি। আমরা আমাদের দেশে অত্যন্ত সহজলভ্য পিডিএ, পটেটো, ডেক্সটস, আগার মিডিয়া ব্যবহার করি। এভাবে আমরা বিভিন্ন মিডিয়া ব্যবহার করে থাকি। এই মিডিয়া তৈরি করার জন্য আমরা উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যক খনিজ, পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং অর্ধকঠিন তৈরি করার জন্য আমরা অ্যাগার মিডিয়া ব্যবহার করে থাকি। সেগুলোকে আমরা এখানে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে সবগুলো ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে সেই মিডিয়ার পিএইচ মাত্রাটা কত। পিএইচ মাত্রাটা যদি আমাদের 5.5 থেকে 5.8-এর মধ্যে না থাকে তাহলে সাধারণত চারা উৎপাদনের জন্য আমাদের ব্যর্থ হবে। এই কারণে এই বিষয়টি এই পুষ্টির মাধ্যমে আমাদের অত্যন্ত মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন, হরমোন, এখানে ডিস্টিল ওয়াটার, এই যে অ্যাগার মিডিয়া, সুক্রোজ, এইভাবে আমরা গবেষণাগারে সেই মিডিয়া প্রস্তুত করে তার মধ্যে আমরা আবাদ মাধ্যম তৈরি করে সেখানে এক্সপ্ল্যান্ট ব্যবহার করি। আমরা এখন দেখব তৃতীয় যে পর্যায়, সে পর্যায়টি হচ্ছে জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। সেটা কিভাবে সম্ভব? আমরা পুষ্টির মাধ্যমে এক্সপ্ল্যান্ট স্থানান্তরের আগেই তাকে আমরা জীবাণুমুক্ত করি। একেই আমরা বলি নির্জীবীকরণ বা স্টেরিলাইজেশন। কালচার মিডিয়ার থাকে পুষ্টি উপাদান, তাই সহজে জীবাণু জন্মাইতে পারে। তাহলে আমাদেরকে সেই কাজটি করার আগে কি করতে হবে? আমাদেরকে সেটি জীবাণুমুক্ত করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অটোক্লেভ মেশিন। সেই মেশিনে, সেই যন্ত্রের মধ্যে আমরা আমাদের যে সমস্ত আবাদ মাধ্যম বা যে সমস্ত কার্যক্রমগুলো করব তাকে জীবাণুমুক্ত করার জন্য 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে বা আমরা 1.5 কেজি চাপে বলি প্রতি ইঞ্চিতে, আমরা যদি তাকে 20 মিনিট রেখে দিই তাহলে এরকম তাপমাত্রাতে সবগুলো মিডিয়ার মধ্যে যে সমস্ত জীবাণু, সেই জীবাণুগুলো মুক্ত হয়। ফলে আমরা এইভাবে করে জীবাণুমুক্ত আবাদ মাধ্যমটা আগে আমরা তৈরি করি। সেই আবাদ মাধ্যমে আমরা জীবাণুমুক্ত সে আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্টকে অত্যন্ত বিশুদ্ধ পরিবেশে আমরা সেখানে স্থাপন করি। সেই বিশুদ্ধ পরিবেশের যন্ত্রটির নাম হচ্ছে আমাদের লেমিনার এয়ার ফ্লো বা ক্লিন বেঞ্চ আমরা বলি। এটি একটি যন্ত্র। এর ভিতরে উপরে হেপা ফিল্টার থাকে, সেখানে প্রেসারে বায়ু পরিচালনা করা হয় এবং সেখানে আমরা যে পরিবেশের মধ্যে কোনো অবস্থাতেই জীবাণু ঢুকতে না পারে সেই পরিবেশের মধ্যে আমরা উদ্ভিদের যে অংশটি আমরা উৎপাদন করতে চাচ্ছি, এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করছি, তাকে সেখানে অত্যন্ত সংক্ষেপণ আমরা স্থাপন করি। এরপরে আমরা 5 নম্বরে পর্যায়ে এসে আমরা সেই মিডিয়ার মধ্যে যে এক্সপ্ল্যান্ট স্থাপন করলাম তাকে আমরা একটা নির্দিষ্ট আলোক মাত্রাতে, সাধারণত 3000 থেকে 5000 লাক্স এবং আর্দ্রতা 70 থেকে 75% এবং তাপমাত্রা আমরা 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে রেখে আমরা তাকে আবাদ করি। এখানে লক্ষ্য করছো ছবিতে এই যে আবাদ যে ঘর, সেই ঘরের মধ্যে তখন দেখা যায় সেই যে এক্সপ্ল্যান্ট আমরা দিয়েছিলাম সেগুলো দ্রুত বিভাজিত হয়, যাকে আমরা ক্যালাস বলছি। সেই ক্যালাস টিস্যু ফর্মেশনের পরে আমরা সেখান থেকে নিয়ে আমরা চারা উৎপাদন করি। আমরা এরকম পর্যায়ে ক্যালাস থেকে কেটে আমরা 6 নম্বর পর্যায়ে যে আমরা আরেকটি মিডিয়ার মধ্যে যেখান থেকে ওর শিকড় দ্রুত গজাতে পারে সেখানে রুটিং হরমোন দিয়ে আরেকটি আবাদ মাধ্যম তৈরি করি। সেই আবাদ মাধ্যমে আমরা চারাগুলোকে স্থাপন করার পরে অতি দ্রুত সেখান থেকে শিকড় বেরিয়ে আসে, মুকুল থেকে শিকড় বেরিয়ে আসে এবং সেই শিকড়যুক্ত চারাগুলোকে আমরা টবে বা অন্যত্র আমরা স্থাপন করি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আমরা এই চারাগুলোকে আবাদ মাধ্যম থেকে আমরা কেটে দিয়েছিলাম, ক্লাস থেকে একটি মাধ্যমে কেটে কেটে লাগিয়েছি, সেখান থেকে শিকড় গজিয়েছে এবং সেই শিকড় গজানো চারাগুলোকে আমরা নিয়ে গেছি টবে বা পলি ব্যাগে
সেখান থেকে আমরা তাদেরকে শিকড় গজিয়ে যখন একটা সহনশীল পর্যায়ে চলে আসবে, প্রাকৃতিক পরিবেশের সাথে যখন সেটাকে খাপ খাওয়ার অবস্থা হবে, তখনই আমরা সেটাকে জমিতে নিয়ে যাব। তার জন্য আমরা কি করি, সেই টবের সেই চারাগুলোকে আমরা ছায়াযুক্ত জায়গায় রাখি। প্রথমে সেগুলোকে রোদে রাখি, সেখানে কখনো সেই জায়গাতে একটু পানি আর্দ্রতা পরিবেশকে শুদ্ধ রাখি। আর্দ্রতা এবং তাকে পরিবেশের সাথে খাপ খেয়ে যখন আমরা দেখি সেই গাছগুলো এখন পরিবেশের সাথে খাপ খেয়ে গেছে, তখনই আমরা সরাসরি তাকে মাঠ পর্যায়ে স্থানান্তর করি এবং মাঠে লাগাই। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আমরা কলা গাছের চারাগুলিকে মাঠে কিভাবে রোপণ করা হচ্ছে। এইভাবে করে আমরা এই 8টা পর্যায়ে আমরা টিস্যু কালচারে বিভিন্ন ধরনের মানসম্পন্ন, জীবাণুমুক্ত ও রোগমুক্ত চারা উৎপাদন করি। আমরা যদি এক নজরে মনে রাখার জন্য টিস্যু কালচারের এই প্রযুক্তিগুলি ধাপ দেখে নিই, তাহলে আমরা আলোচনা করেছি। 1 নম্বরে কি বলেছি, বলেছি যে প্রথমেই আমরা এক্সপ্ল্যান্টটা নির্বাচন করব। সেটা হবে এমন একটা মাতৃগাছ থেকে আমরা নিব যেটা সতেজ, যেটা রোগ জীবাণু মুক্ত, যার বিভাজন ক্ষমতা অত্যন্ত বেশি, সেই জায়গা থেকে আমরা এক্সপ্ল্যান্ট নিব। 2 নম্বরে কি বলেছি, এক্সপ্ল্যান্টগুলোকে আমরা জীবাণুমুক্ত মিডিয়ার মধ্যে, যেখানে আমার বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান দেওয়া, এক্সপ্ল্যান্টগুলো যেখান থেকে দ্রুত কোষ বিভাজন করতে পারবে, সেরকম একটা মিডিয়ায় আমরা রাখবো। মিডিয়ায় রাখার পরেই দেখতে পাবো আমরা সেই মিডিয়াগুলো দ্রুত কোষ বিভাজিত হচ্ছে। সেই যে কোষ বিভাজিত হচ্ছে তাকে আমরা বলবো যে ক্যালাস সৃষ্টি হচ্ছে। সেই 3 নম্বর পর্যায়ে যখন ক্যালাস সৃষ্টি হবে, অধিক সংখ্যক ক্যালাস থেকে আমরা কেটে কেটে সেগুলোকে আমাদের মূল সৃষ্টিকারী অন্য মিডিয়া, যার মধ্যে আমাদের মূল সৃষ্টিকারী হরমোন বেশি থাকবে, সেই ধরনের হরমোন যুক্ত একটা আবাদ মাধ্যমে আমরা প্লেস করব। সেই মূল সৃষ্টির পরে আমরা পঞ্চম পর্যায়ে এসে দেখা যাবে সেখান থেকে মূল উৎপাদন হয়েছে। তখন আমরা মূল সহ চারাটাকে বিচ্ছিন্ন করব, করে আমরা টবে বা পলি ব্যাগে আমরা তাকে নিয়ে যাব এবং সেখানে শেডের মধ্যে রেখে আমরা পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করব। আমরা যখনই দেখব যে সেই পরিবেশের সাথে খাপ খাওয়ার পরিস্থিতি হয়েছে, তখন আমরা সেই চারাটাকে প্রাকৃতিক পরিবেশে আমরা স্থানান্তর করব। প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে আমরা আমাদের সরাসরি মাঠে চাষের জন্য নিয়ে যাব। তো আমরা দেখতে পেলাম এক নজরে যে আমাদের টিস্যু কালচার প্রযুক্তি আমরা ধাপে ধাপে 8টি ধাপ অতিক্রম করে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত উন্নত ধরনের চারা উৎপাদন করতে পারি। এখন আমরা তোমাদেরকে দিয়ে যাব টিস্যু কালচারগুলো আসলে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমরা মূলত টিস্যু কালচার প্রযুক্তির কৌশলকে কাজে লাগিয়ে আমরা উন্নত ধরনের জাত উদ্ভাবনের বর্তমানে কিন্তু সফলতা সবচেয়ে বেশি। আমরা এই টিস্যু কালচার জীব প্রযুক্তির এমন একটি প্রযুক্তি কৌশল, যার মাধ্যমে এখন আমাদের কাঙ্ক্ষিত সব ধরনের নতুন নতুন উদ্ভিদকে আমরা দ্রুত উৎপাদন করতে আমরা সক্ষম হচ্ছি। 3 নম্বর হচ্ছে আমাদের এই আবিষ্কারের পর, এই প্রযুক্তি আবিষ্কারের পরে যে সমস্ত উদ্ভিদের প্রজনন ক্ষমতা কম, যারা বীজ উৎপাদন হয় না, সে সমস্ত প্রজনন অক্ষম উদ্ভিদগুলোকে আমরা সফলভাবে তার থেকে চারা উৎপাদন করতে পারছি। আমরা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ, বিশেষ করে ফুল, ফল, শস্য, ওষুধ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা সে সমস্ত গাছে কম পাই, তার থেকে আমরা দ্রুত চারা উৎপাদনের জন্য আমরা কিন্তু এই টিস্যু কালচার পদ্ধতিকে ব্যবহার করি, যার মাধ্যমে আজকে আমাদের টিস্যু কালচারে আমাদের কাঙ্ক্ষিত একটা শিল্পে পরিণত হয়েছে এবং কৃষির এই শিল্পের বিপ্লব এসেছে মূলত এই টিস্যু কালচারের মাধ্যমে। আমরা অত্যন্ত দামি অর্কিড, গ্ল্যাডুলাস, টিউলিপ সহ বিভিন্ন ধরনের ফল ফুলকে আমরা এখন সহজেই চারা উৎপাদন করতে পারি। আমরা ভাজক টিস্যুকে আমরা ব্যবহার করে আমরা উদ্ভিদের শীর্ষ মুকুল, মেরিস্টেম, তারপর আমরা বলেছি কাককে বলে, এগুলো ব্যবহার করে আমরা এই জায়গাগুলো জীবাণুমুক্ত থাকে, এই জীবাণুমুক্ত জিনিসগুলোকে ব্যবহার করে আমরা জীবাণুমুক্ত চারা উৎপাদন করতে পারি, রোগমুক্ত চারা উৎপাদন করতে পারি। এছাড়া আমরা পরাগরেণু কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড আমরা ব্যবহার করে আমরা সেখানে আমরা লাইন হোমোলোগাস রিসার্চের লাইন তৈরি করতে পারি এবং সেই লাইন থেকে আমরা গবেষণা কাজ করে আমরা হাইব্রিড
উদ্ভিদ তৈরি করতে পারি। সুতরাং আমরা যে সমস্ত গাছের হাইব্রিড করার জন্য আমরা কিন্তু এই টিস্যু কালচারকে ব্যবহার করতে পারি। এছাড়া যে সমস্ত গাছ বিলুপ্তর পথে সে সমস্ত গাছগুলোকে আমরা টিস্যু কালচারের মাধ্যমে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে আমরা সেখান থেকে অধিক সংখ্যক চারা উৎপাদন আমরা করতে সক্ষম। ভ্রূণকে আমরা ব্যবহার করে আমরা সেই ভ্রূণ কালচারের মাধ্যমে কিন্তু আমরা সংকর উদ্ভিদকে আমরা তৈরি করতে সক্ষম। আমরা যে সমস্ত উদ্ভিদের যৌন প্রজননে অক্ষম তাদেরকে আমরা প্রোটোপ্লাজম সংকরণ প্রোটোপ্লাস্টকে সংযোগের মাধ্যমে ফিউশনের মাধ্যমে আমরা কিন্তু হাইব্রিড যাকে হাইব্রিডের মতো আমরা উদ্ভিদ উৎপাদন করতে আমরা কিন্তু সম্ভব। এই টিস্যু কালচার উদ্ভিদ সমূহের প্রধানত ক্রোমোজোম এর জেনেটিক বৈশিষ্ট্যের ভিন্নতা আমরা দেখতে পাই। সেই সমস্ত জেনেটিক ভিন্নতা নিয়ে আমরা সোমাক্লোনাল ভেরিয়েশন কাজে লাগিয়ে আমরা কাঙ্ক্ষিত ধরনের নতুন নতুন প্রজাতি কিন্তু আমরা উদ্ভাবন করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমরা বিশেষ ধরনের 10 ধরনের আমরা বিভিন্ন ধরনের প্রজাতি বিভিন্ন ধরনের আমরা এই টিস্যু কালচারকে ব্যবহার করতে পারি। আমরা এই গুরুত্বগুলো যদি আমরা দেখে নিই এক নজরে, তাহলে আমরা দেখে নেব যে আমাদের কি করতে পারলাম। উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টি করতে আমরা টিস্যু কালচার ব্যবহার করতে পারি। পোকার নাশক ফসল উৎপাদন করতে আমরা টিস্যু কালচার ব্যবহার করতে পারি। মাত্র উদ্ভিদের ন্যায় চারা উৎপাদনের জন্য আমরা এই টিস্যু কালচার ব্যবহার করতে পারি। আমরা উদ্ভিদের অধিক সংখ্যক চারা পাওয়ার জন্য ব্যবহার করতে পারি। যে সমস্ত উদ্ভিদের বীজ নাই সে সমস্ত উদ্ভিদকে আমরা এই টিস্যু কালচারের মাধ্যমে দ্রুত চারা উৎপাদন করতে পারি। আমরা পোকা নাশক ফসল উদ্ভাবন করতে পারি। পচন রোধক উদ্ভিদ আমরা সৃষ্টিতে এই টিস্যু কালচারকে আমরা ব্যবহার করতে পারি। আমরা এখন দেখে নেব আমাদের বাংলাদেশে টিস্যু কালচারের সফলভাবে যে সমস্ত প্রযুক্তিগুলি ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের চারা উৎপাদন, যেমন কলার চারা, আমাদের আনারসের চারা, আমাদের স্ট্রবেরির চারা, আমরা বিভিন্ন ফুলের চারা, বিভিন্ন ফলের চারা উৎপাদনে কিন্তু মূলত আমরা এখন এই টিস্যু কালচার পদ্ধতিকে ব্যবহার করছি। তেমনি একটি উদাহরণ আমরা দিব যেটা আমরা আমাদের দেশীয় পদ্ধতিতে টিস্যু কালচার করি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে মাশরুম আমাদের অত্যন্ত জনপ্রিয়, আমাদের দেশে অত্যন্ত সম্ভাবনাময় একটি ফসল। সেই ফসলের টিস্যু কালচার পদ্ধতিকে আমরা তোমাদেরকে কিভাবে করি সেটা দেখাতে চাই। আমরা প্রথমে সেই টিস্যু কালচারে তোমাদের আলোচনা করেছিলাম যে আমাদের আবাদ মাধ্যম, আমরা আবাদ মাধ্যম হিসাবে মাশরুম উৎপাদনের ক্ষেত্রে পিডিএ বা পটেটো ডেক্সট্রোজ অ্যাগার মিডিয়া আমরা প্রস্তুত করি। সেটা কিভাবে করি? আমরা 1 লিটার পিডিএ মাধ্যম তৈরি করার জন্য 250 গ্রাম আলু ছেলে কেটে কুচি কুচি করি। সেগুলোকে আমরা একটি চুলায় সিদ্ধ করি। সিদ্ধ করার পরে সেই যে আলুর রস বের হলো তার মানে তার মধ্যে আমাদের ডেক্সট্রোজ যে মিডিয়া, যে খাবার মিডিয়া সেটা উৎপাদন হবে। সেগুলোকে ছেঁকে আমরা তার মধ্যে 20 গ্রাম এগার আগার 20 গ্রাম ডেক্সট্রোজ যাকে আমরা গ্লুকোজ বলি, তার সাথে কিছু হরমোন অ্যাসপারজিন আমরা মিশিয়ে আমরা অটোক্লেভ মেশিনের মধ্যে সেগুলোকে জীবাণুমুক্ত করে, আমরা ইতিপূর্বে বলেছি সে জীবাণুমুক্ত করার জন্য আমরা অটোক্লেভ মেশিনে 120 থেকে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড বা 1.5 কেজি প্রেসারে 20 মিনিট জীবাণুমুক্ত করে আমরা সেগুলোকে টেস্ট টিউবের মধ্যে রাখি। টেস্ট টিউবের মধ্যে রেখে আমরা সেটাকে কাত করে রাখি যাতে করে সেগুলো যখন সেমি সলিড মানে মৃদু শক্ত মাধ্যম তৈরি হবে সেক্ষেত্রে তার সারফেস এরিয়া সেখানে বেশি পাওয়া যাবে। সেখানে আমরা সেগুলোকে কাত করে রাখি। তোমরা ইতিমধ্যে দেখো যে ছবিতে কিভাবে করে আমরা ঢাকছি এবং সেখানে কিভাবে মাধ্যমগুলোকে রাখছি। এই রাখা মাধ্যমগুলো আমরা যখন এরকম টেস্ট টিউবের মধ্যে রেখে দেব, সেই টেস্ট টিউবে এরকম কাজ করে রাখার পর আমরা পিওর কালচার তৈরি করব। পিওর কালচার করার জন্য আমরা কি করি? আমরা এই যে মাশরুমের যে ফ্রুটিং বডি, এই ফ্রুটিং বডিকে আমরা বলেছিলাম জীবাণুমুক্ত করে আমরা অ্যালকোহল দিয়ে উপরে তুলা দিয়ে মুছে নিচ্ছি, সেখানে জীবাণুমুক্ত করছি। এই জীবাণুমুক্ত অংশকে আমরা এই মাশরুমের ঘাড়ের কাছ থেকে অল্প এক টুকরা টিস্যু নিয়ে আমরা সেই টেস্ট টিউবের মধ্যে আমরা রেখে দিচ্ছি। সুতরাং দেখতে পাচ্ছ যে কিভাবে টিস্যু কালচারে আমরা
ক্লিন বেঞ্চ বা লেমিনারিয়ার মধ্যে আমরা কিভাবে সেখানে রেখে তৈরি করি, সেইটাকে সর্ষের দানার মতো অংশ রাখার পরে সেইটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা ইনকিউবেশন রুমের মধ্যে রেখে দেই, তাহলে সেটা 5 থেকে 7 দিনের মধ্যে পুরা টেস্ট টিউবটি এরকম মাইসিলিয়ামে ভরে যাবে, যাকে আমরা বলছি পিওর কালচার। পিওর কালচারের পর আমরা সেইগুলোকে মাদার কালচারের জন্য গমকে 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পর সেই ভিজিয়ে রাখা গমকে, সিদ্ধ গমকে আমরা তার সাথে চুন মিশাই সেই যে জীবাণুমুক্ত যে আমরা পিওর কালচার তৈরি করেছি, সেই পিওর কালচারকে আমরা ক্লিন বেঞ্চের মধ্যে নিডিল দিয়ে তার মধ্যে কিছু রেখে দেই। দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে আমাদের আবার মাইসিলিয়াম গ্রুপ হচ্ছে। সেই মাইসিলিয়ামকে আমরা পরবর্তীতে বাণিজ্যিক স্পান তৈরি করতে ব্যবহার করি। এই বাণিজ্যিক স্পানের মধ্যে একইভাবে আমরা বিশুদ্ধ পরিবেশে সেই কালচারটা তার ভিতরে দিয়ে দিই। দেওয়ার পরে দেখো যে পুরা এই যে আমাদের কাঠের গোড়া, গমের ভুসি, চুন দিয়ে বানানো প্যাকেট, সেটাও বিশুদ্ধ আমাদের জীবাণুমুক্ত। তার মধ্যে যখন আমরা ঢুকিয়ে দেই, সে ঢুকিয়ে দেওয়ার পরে এরকম স্পান হয়, যা আমরা সেখান থেকে তার কাদের কাছ থেকে কেটে চেঁচে নিয়মিত পানি দিলে দেখো এই মাশরুম উৎপাদন হচ্ছে। এইভাবে করে আমাদের মিডিয়াগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মিডিয়া আমাদের এই এমএস মিডিয়া। তার বিভিন্ন যে উপকরণ সেগুলো এখানে দেখতে পাচ্ছ। আমরা সেগুলোকে আবাদ মিডিয়ার উপকরণগুলো মেপে প্রত্যেকটা আবাদ মিডিয়া তৈরি করি। এইভাবে করে আমরা ক্যালাস গঠন করে কলা চাষ করি। আমরা কলা থেকে কিভাবে চারা উৎপাদন হচ্ছে তোমরা দেখেছিলে, যে আমরা নিয়েছিলাম কলার আমরা এক্সপ্লান্ট, সেটা থেকে আবাদ মাধ্যমে দিয়ে কিভাবে ক্যালাস গঠন করেছি, ক্যালাস গঠনের পর সেখান থেকে কিভাবে কেটে নিয়ে আমরা চারা উৎপাদন করেছি, সেখান থেকে কিভাবে আমরা পটে নিয়ে সেগুলোকে পরিবেশে এনে আমরা রোপণ করছি। এইভাবে টিস্যু কালচারের মাধ্যমে আমরা সুস্থ সবল আমরা বিভিন্ন ধরনের আমরা ফসল উৎপাদন করতে পারি, যা আমরা সংরক্ষণ করতে পারি। আমাদের যে সমস্ত বিশেষ ধরনের আমাদের ফসল সেগুলোকে আমরা উৎপাদন করতে পারি। এমনকি আমরা প্রোটোপ্লাজম ফিউশনের মাধ্যমে আমরা সেগুলোকে হাইব্রিড এবং আমাদের হাইব্রিড জাত যাকে বলি, সে হাইব্রিড জাতও আমরা উৎপাদন করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইব্রিড জাতের বিভিন্ন গাছের এখানে একটা নমুনা আমরা এখানে দেখাচ্ছি। এই ছিল আমাদের টিস্যু কালচারের বিভিন্ন পদ্ধতি। আমি আশা করি টিস্যু কালচার পদ্ধতিগুলো তোমরা সবাই সঠিকভাবে বুঝতে পেরেছ। এ পর্যায়ে যদি আমরা একবার ফিরে দেখি, তাহলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোর মধ্যে হচ্ছে যে আমরা তোমাদেরকে আলোচনা করেছিলাম টিস্যু কালচার কাকে বলে, টিস্যু কালচারের জনককে, টিস্যু কালচারের পর্যায় কয়টি, কি কি, টিস্যু কালচারের সুবিধা অসুবিধাগুলো কি, টিস্যু কালচারের প্রকারভেদগুলো কি কি, এবং টিস্যু কালচার প্রযুক্তি আমাদের বাংলাদেশে যেগুলো ব্যবহার হয় সেগুলোকে দেখা এবং সেগুলো আমরা কি করি তার থেকে একটা দুটাকে উদাহরণে আনা। আশা করি শিক্ষার্থীরা তোমরা ধৈর্যের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টিস্যু কালচার প্রযুক্তি তোমরা জানতে পারলে। আমরা জীব প্রযুক্তির পরবর্তী ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা জেনেটিক প্রকৌশল বলছি, সেটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা সবাই পড়ে আসবে, দেখে আসবে এবং সেই ক্লাসে তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে আজকে আমার এই ক্লাসকে উপভোগ করার জন্য ধৈর্যের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এই করোনা পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।